রাহুল আর জয়, আজ আমি এত খুশি যে আমার কাছে কোনো শব্দই নেই প্রকাশ করার জন্য। আরে ভাই, 6 বছর বাদে নিজের 2 ছেলেকে একসাথে দেখার যে আনন্দ এক বাবার হয়, তোমরা সেটা অনুমানই করতে পারবে না। বাবা, রাহুল, জয়, তাড়াতাড়ি এসো, খাবার রেডি। আপনারাও প্লিজ আসুন। এসো এসো, তোমরা এসো তাড়াতাড়ি করে। হ্যাঁ, কি ব্যাপার আমার মিকি বলো বলো, মাউস? তুমি কি নেবে? এই হালুয়াটা নিন না, নিতা তো স্পেশালি আপনার জন্য বানিয়েছে। নিন। আরে বাহ, নাও মিকি, খিদে পেয়েছে না? বাহ, কি সুন্দর খেতে হয়েছে, দারুণ লাগলো। বাবা, আজ শিল্পা খাবারে একটু বেশি ভালোবাসে মিশিয়েছে, এই জন্যই খাবার এত টেস্টি লাগছে সবার। মিকি, আরে প্রকাশ আঙ্কেল, আপনি এখানে? আঙ্কেল নমস্কার। নমস্কার আঙ্কেল। নমস্কার আঙ্কেল, আমি তেজ, বি উইং এ থাকি। ক্ষমা করো বাবা, আমি অন্যমনস্ক ছিলাম। কোনো ব্যাপার না। আঙ্কেল, আপনি এখানে রোদের মধ্যে কেন বসে আছেন? বাবা, সুনীল ঘরের চাবি দিতে ভুলে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ও চলে আসবে। আঙ্কেল, তাহলে আমরা সুনীল বাবুকে একটা ফোন করে দিই, ওনার তো আসতে আসতে সন্ধে হয়ে যাবে। আরে না না, কাজের সময় ফোন করে ডিস্টার্ব করো না। যেরকম আপনার ইচ্ছা আঙ্কেল, কিন্তু ততক্ষণ আমাদের বাড়িতে এসে অপেক্ষা করুন আপনি। না না, ঠিক আছে, আমাকে একা ছেড়ে দাও। একটা কথা বলুন, আপনারা সবাই এখানে সবাই খেতে বসেছিলেন তাই না? আর তখনই এই হাতটা খাবারের উপরে পড়ে? হ্যাঁ স্যার। ও, এইরকম ভয়ঙ্কর হাত তো আমরা এর আগে কখনো দেখিনি। আর স্যার, আমরা তো একেবারে থতমত খেয়ে গেছিলাম। স্যার, হাতটা তো আপনি দেখছেনই স্যার, গলে যায়নি কিন্তু রক্তটা পুরোপুরি শুকিয়ে গেছে। খুব খারাপ ভাবে কেটেছে এই হাতটা। যদি এরকমই অবস্থা ওই হাতটারই হয়, সেটাই ভাবছি যার এই হাতটা কাটা হয়েছে তার শরীরের আর কোনো অংশ কেটেছে কি না। স্যার, আমরা হাত দেখে কি আইডেন্টিফাই করতে পারি না যে এটা কোনো পুরুষের হাত না কোনো মহিলার হাত? সেটা তো সালুকে বলবে, ওটা তো ওর কাজ। অপরাধীদের সাহস দেখছি দিনকে দিন বেড়েই চলেছে। এই যে একা একা কি বলছো? যা বলার আমার সঙ্গে বলো, বলো বলো, তাড়াতাড়ি বলো। বস, এই হাতটা যারই হোক না কেন, তার ডিএনএ মৃত ব্যক্তি গল্পটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। এমন কি গল্প বলছে স্যার? সচিন, এই হাতটা যার, সেই ব্যক্তিটির বয়স 40 থেকে 45 বছর। আর বস, ওর সঙ্গে যা যা ঘটেছে তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। গায়ে কাঁটা দিয়ে ওঠে কেন ডক্টর সালুকে? এর হাত থেকে রক্তের একটা একটা ফোঁটা নিংড়ে নিংড়ে বার করা হয়েছে। কি বলছেন স্যার আপনি? এত কিছু করা হয়েছে এই বেচারার সাথে একে মারার আগে? হ্যাঁ, আর এই ছোঁচ, তার, এইসব এই হাতের ডেন্সিটিকে, ভলিউমকে, প্রেশারকে জানায়।
কিন্তু স্যার যখন লোকটা মারা গেছে আর ওর হাতে কোনো রক্তই নেই, তাহলে প্রেশার কিসের? একটা ডেড বডিরও নির্দিষ্ট ভলিউম, নির্দিষ্ট প্রেশার, নির্দিষ্ট ডেন্সিটি হয়, কিন্তু এই মৃত হাতটার ওই ডেন্সিটি, ওই ভলিউম, ওই প্রেশার এই তিনটেই কম আছে। আর এই হাতটা দেখো বস, এই হাতটা দেখেই বোঝা যাচ্ছে যে কেউ এটাকে খুব ক্লিনিক্যালি, সার্জিক্যালি এই হাতটাকে কেটেছে। আচ্ছা, তাহলে এমন কোন লোক এই কাজটা করেছে যে মেডিকেলের ব্যাপারে অনেক কিছু জানে। হয়তো সে পেশায় ডাক্তার, কিন্তু এ কে সেটা জানবার আগে আমাদের জানতে হবে এই হাতটা কার, আর সেটা এই হাতের আঙ্গুলে পরানো আংটি বলতে পারবে। কিন্তু স্যার ওই আংটিতে তো জং ধরে গেছে না? হ্যাঁ, আংটিতে তো জং পড়েছিল, সেই কারণে বস ওই আংটিটাকে আমি ব্রিঞ্জল কার্বাইড কেমিক্যালে ডুবিয়েছি, যাতে জংটা সরে যায় আর ওই আংটিটার আসল রূপ আমরা দেখতে পাই। এক মিনিট। এই দেখো বস, এই আংটিটা একদম পরিষ্কার। এটা কি? এই আংটির ভেতরে দুটো অক্ষর এনগ্রেভ করা হয়েছে, আর ভি। স্যার মাত্র দুটো অক্ষর, আর আর ভি, শুধু এইটুকু দিয়ে কি করে খুঁজে বের করবো লোকটাকে? এটাই তো আমাদের কাজ ফেডরিক, খোঁজ নেওয়া। শুধু দুটো অক্ষরে আর অ্যান্ড ভি। ফেডরিক, এর থেকেও ছোট তথ্য দিয়ে আমরা অনেক কিছু বের করতে পারি, যে অপরাধী কে। স্যার হতে পারে যে আরভি যে মারা গেছে তার নামের ইনিশিয়াল। হতে পারে সচিন, এটাও হতে পারে ওটা ইনিশিয়ালি আর অ্যান্ড ভি, তার ওয়াইফের নাম। ওই আংটিটা হয়তো ওটা বিয়ের কোনো আংটি। স্যার আরো একটা ব্যাপার, ওই আংটিটা প্ল্যাটিনাম দিয়ে বানানো হয়েছিল। স্যার এইরকম আংটি কিন্তু সহজে বাজারে পাওয়া যায় না, বিশেষ অর্ডার দিয়ে বানাতে হয়। একদম ঠিক বলেছ। ব্যাস, ওই আংটির ফটোগ্রাফ এই শহরে যতগুলো জহুরি আছে সবার কাছে পাঠিয়ে দাও। জানতে পেরে যাব কোন জহুরি এটা বানিয়েছিল আর কার জন্য। আর ভি। ইয়েস স্যার। স্যার একটা কথা বুঝতে পারছি না, হ্যাঁ, যে যদি এই খুনি আরভিকে মারতেই চাইতো তাহলে তো সহজেই মেরে ফেলতে পারতো। হাত কাটার কি প্রয়োজন ছিল? সচিন, যে মারা যাচ্ছে তার পরিচয় লুকোতে চেয়েছিল ওরা, ওর পরিচয় লুকোতে চেয়েছিল। স্যার, স্যার আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছেন, ওনারা বলছেন খুব আর্জেন্ট। ডাকো। আসুন। নমস্কার স্যার। নমস্কার। আসুন, বলুন কি বলবেন। স্যার আমরা একটা বিশাল বড় সমস্যায় পড়ে গেছি, শুধু আপনিই আমাদের সাহায্য করতে পারেন। সমস্যা? কিরকম সমস্যা? স্যার আমরা মতিলাল নগরের রোজ সোসাইটি থেকে আসছি। আমাদের বিল্ডিং এ একজন বয়স্ক লোক থাকতেন, প্রকাশ বাবু। থাকতেন মানে? এখন থাকেন না? স্যার কাল পর্যন্ত ছিল, সোসাইটির পার্কেই বসে থাকতে দেখেছিলাম আমরা, সব জিনিসপত্র গুছিয়ে বসেছিলেন। তো আপনারা গিয়ে জিজ্ঞাসা করেননি ওনাকে যে কি ব্যাপার, আপনার কিসের অসুবিধা? জানি না স্যার, আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম তো অদ্ভুতভাবে বকবক করছিলেন উনি। স্যার ওনার বাইরে এরম ভাবে বসে থাকার নিশ্চয়ই কিছু কারণ ছিল। কি কারণ থাকতে পারে? স্যার ওনার সৎ ছেলে সুনীল খুবই অসভ্য আর ঝগড়াটে মানুষ একটা। স্যার আমাদের মনে হয় উনিই জিনিসপত্র সমেত বাবাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, জানি না কোথায় চলে গেছেন। হতে পারে সে নিজের বাড়িতেই আবার ফেরত চলে গেছে। বাড়িতে চেক করেছেন আপনি? আমরা গিয়েছিলাম ওখানে, কিন্তু উনি ওখানে ছিলেন না। আর আমরা সুনীলকে জিজ্ঞাসা করলাম তো ও বলল যে ও কিছুই জানে না। স্যার ও ওনার ব্যাপারে কোনো চিন্তা করে না। সুনীল। হ্যালো, হ্যাঁ কোথায়? এক মিনিট কি নাম বললেন আপনি? মালতী? ঠিক আছে, দেখুন আপনারা চিন্তা করবেন না, আপনি শুধু ওনার ছবি পাঠান আমাদের, আমরা দেখছি। স্যার মালতী নামের একজন হাউসওয়াইফ ইন্দিরানগর থেকে উধাও স্যার।
ইন্দিরানগর থেকে মালতী আর মতিলাল নগর থেকে একজন বৃদ্ধ, দুজনেই একসঙ্গে নিখোঁজ। এদের দুজনের বাড়িতেই যেতে হবে জিজ্ঞাসাবাদ করার জন্য। স্যার, হ্যাঁ। আমরা মিস্টার সুনীলের ঘর ভালোভাবে চেক করলাম। প্রকাশবাবু নেই ওখানে, আর নাই এমন কোনো তথ্য পেলাম যেখানে প্রকাশবাবু সম্পর্কে আমরা জানতে পারবো। স্যার আমি তো আপনাকে বলেইছি যে আমি কিচ্ছু জানি না উনি কোথায় চলে গেছেন। প্রকাশ বাবু তোমার সৎ বাবা ছিলেন, তাই তো? ওনার সঙ্গে তোমার প্রায়ই ঝগড়া লেগে থাকতো, কেন? স্যার ঝগড়া তো হতো, কিন্তু কোন বাড়িতে ঝগড়া হয় না বলুন? এতে সৎ হওয়ার কথা কোথা থেকে এলো স্যার? রক্তের সম্পর্কের বাবা ছেলের মধ্যে তো ঝগড়া হয় স্যার। আমি ওনাকে সবসময় নিজের বাবাই ভাবতাম। যদি এতই ভালোবাসতেন তাহলে ওনাকে বাইরে কেন বার করে দিলেন? স্যার ওনার কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল, উনি চাইলে ঘরে ঢুকতে পারতেন। স্যার আমার তো মনে হচ্ছে যে এরা দুজনেই বাধ্য করেছে ওনাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। এ আপনি কি বলছেন স্যার? আমরা এরকম কেন করব স্যার? স্যার আপনাদের কি মনে হয় আমি নিজের বাবার সঙ্গে কোনো অন্যায় করব? স্যার আমার বাবাকে খুঁজে এনে দিন স্যার। হ্যাঁ, প্রকাশ বাবুকে তো আমরা খুঁজে বের করবই করব, সেটা তো আমাদের ডিউটি। কিন্তু একটা কথা মনে রেখো, যদি জানতে পারি তোমরা দুজনে নিজের বাবার সাথে কোনো অন্যায় কাজ করেছো, তাহলে ফল ভালো হবে না, বুঝেছো? স্যার এইটাই সেই লেটার যেটা মালতী রেখে গেছিল। একটু বাচ্চাটাকে ভেতরে নিয়ে যাও। আমি মালতী, আমি ঠান্ডা মাথায় কারোর হুমকি ছাড়াই এই চিঠি লিখছি। আমি দৈনন্দিন জীবনের সংসার ঝামেলার একঘেয়েমি কাটাতে কাটাতে বিরক্ত হয়ে গেছি, আর তাই নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে সবাই ক্ষমা করে দিও। ক্ষমা করো তুমি রাহুল। কয়েকটা দিন একটু অসুবিধা হবে আমি না থাকাতে, তারপর তোমাদের অভ্যেস হয়ে যাবে। আমার জন্য অপেক্ষা করো না, আমাদের ভাগ্যে এই লেখা ছিল। মালতী। স্যার, কিভাবে একজন বিবাহিত মহিলা নিজের তৈরি সংসার ছেড়ে বেরোতে পারে? সেটাই তো। কাল যখন আমি বাচ্চাদের স্কুলে দিতে গিয়েছিলাম তখনই ওর সঙ্গে দেখা হয়, তো ওর ব্যবহার তখন আমার খুব অদ্ভুত লেগেছিল। একটু অদ্ভুত লাগলো মানে? ঠিক কিরকম লেগেছিল আপনার? মানে ও বাচ্চাটার সামনে কেমন কান্নাকাটি করছিল। সব সময় নিজে আর বাবার খেয়াল রেখো। তুমি কোথাও যাচ্ছ বুঝি? আমিও যাব তোমার সাথে। না বাবু, আমি কোথাও যাচ্ছি না। আর কানাকাটি করতে করতে ও বাচ্চাটাকে ভ্যানে বসালো আর ও সবজি কিনতে চলে গেল, আর যেতে যেতে ওর মোবাইল ফোনটাও ভেঙে ফেলে দিল। এটা তো খুব আশ্চর্য ব্যাপার। কিসে করে গেছে ও ওখান থেকে? ও অটোতে গেল স্যার। কোথায় গেছে কোনো খবর পাওয়া গেছে? মানে আমি বলতে চাইছি, আপনি শুনেছেন? না, আমি তো শুনতে পাইনি। চলো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সচিন, মতিলাল নগর আর ইন্দিরানগরে যতগুলো অটো রিক্সা আছে তাদের সবাইকে প্রকাশ বাবু আর মালতীর ছবি দেখা। এক্সকিউজ মি দাদা, এই লোকটাকে আপনি এখানে কোথাও দেখেছেন? না স্যার, এনাকে কখনো দেখিনি। আরে দাদা, ভালো করে দেখে বলুন, হতে পারে কখনো আপনার ট্যাক্সিতে বসেছিল। ট্যাক্সিতে তো সারাদিন কত লোকই বসে স্যার, সবার চেহারা তো মনে রাখা সম্ভব নয়। ধন্যবাদ। দাদা, এনাকে চেনেন আপনি? কোথাও দেখেছেন ওনাকে? এই বুড়োটাকে তো আমি পিঞ্জারের খাঁড়ির ওখানে ছেড়ে এসেছিলাম। পিঞ্জরের খাড়ি? স্যার, এই মহিলা পাক্কা কাল আমার সাথে আমার অটোতেই গিয়েছিল স্যার। আরে ম্যাডাম, এই নির্জন জায়গায় কোথায় এই অটোটা থামালেন বলুন? সামনে তো শুধুই জঙ্গল। আর স্যার আরেকটা কথা আপনাকে বলবো, ওই মহিলা আমার না বড্ড অদ্ভুত লাগছিল স্যার। সারা রাস্তা ধরে শুধু কেঁদেই গেল। আর মতি দমরির গুহার পাশে উনি আমায় অটোটা থামাতে বললেন আর ওখান থেকে নেমে চলে গেলেন। আর আমি ওনাকে এটাও বললাম যে ম্যাডাম আপনি আপনার বাকি পয়সা নিয়ে যান, কিন্তু উনি তো আমার দিকে আর ফিরে তাকালেনই না আর সোজা ওই জঙ্গলের দিকে চলে গেলেন স্যার। ঠিক আছে, থ্যাঙ্কস। চল। হ্যাঁ স্যার। আচ্ছা জয়ন্ত, একটু দেখো দেখো তো এই ট্যাবে ও যেটার নাম বলে সেই গুহা আর পিঞ্জারের খাড়ি।
এই দুটো এলাকা তো গুলবারের জঙ্গলের আশেপাশেই, খুব নির্জন জায়গা মনে হচ্ছে স্যার। হ্যাঁ, এই এলাকাতে 20 কিলোমিটার পর্যন্ত পুরো জঙ্গল, কিন্তু এরা দুজন এমন ঘন জঙ্গলে নামলো কেন? ও অদ্ভুত ব্যাপার তো, রিংয়ে লেখা আছে আরভি আর নাম হিতেন কুমার। হতে পারে এই বাড়ির অন্য কোনো সদস্যর ইনিশিয়াল এটা। কেননা ওই জহুরি নিশ্চিতভাবে বলেছেন যে এই রিংটার অর্ডার এই বাড়ি থেকে কেউ দিয়েছিল। হ্যাঁ বলুন। নমস্কার, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? ভেতরে আসুন। বলুন, হিতেন ঠিক আছে তো? কোথায় ও? আপনারা ওকে সাথে নিয়ে আসেননি? আপনি কি এই আংটিটা চেনেন? আরে সামলান নিজেকে। আরে ম্যাম, এই নিন। থ্যাংক ইউ। আপনি কি বলতে পারেন যে এই আংটিটায় যে আরভি ইনিশিয়াল লেখা আছে এটার কি মানে? নিজের মা বাবার নামে বানিয়েছিল এটা। শ্বশুরের নাম রাকেশ ছিল আর শাশুড়ির নাম বিনীতা। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল হচ্ছে। হিতেন কখনো না বলে আমাকে বাড়ি থেকে কোথাও যায়নি। আপনি আমার সঙ্গে একবার দেখা করাতে পারবেন প্লিজ? ম্যাম আসলে আমরা ওনার কাটা হাত। ব্যাস, আমি আর কিছু শুনতে পারবো না। আমি কিচ্ছু শুনতে পারবো না। আমি জানতাম হিতেন যে পথে চলেছে এর শেষ কখনো ভালো হবে না। আমরাও সেটা জেনে গেছি। উনি নিশ্চয়ই অন্যায়ের পথে চলে গেছিলেন, সেই জন্যই আপনি ওনার নিখোঁজ হওয়ার রিপোর্টটা করাননি। এবার আপনি আমাদের সব কথা প্লিজ খুলে বলুন। আসলে আমার হাজবেন্ড কোম্পানি থেকে 10 কোটি টাকা নয়-ছয় করেছিল। 10 কোটির 9-6? কিন্তু ওই টাকা উনি অন্য কোনো কাজে লাগিয়েছিল। টাকা পয়সা তো ডুবে গেছিল, কিন্তু কোম্পানি যখন ওনার থেকে টাকা ডিমান্ড করেছিল তখন ওনার কাছে দেওয়ার মতো কানা করিও ছিল না। তারপর আর কি, কোম্পানি ওনার উপর কেস করে দিয়েছিল। আমাদের বাড়ি নিলামের অবস্থায় চলে এসেছিল। আমার মনে হয় 3 দিন আগে এর জন্যই বাড়ি থেকে চলে গিয়েছিলেন। আর সেই কারণেই আপনি ওনার নিখোঁজ হওয়ার রিপোর্ট করাননি? না, আসলে হঠাৎ করে কোম্পানি থেকে কল আসে, কেউ সমস্ত টাকা শোধ করে দিয়েছিল। আমি খুশি হয়েছিলাম, এবার হয়তো উনি বাড়ি আসবেন। এক মিনিট, ওই 10 কোটি টাকা যেটা হিতেন কোম্পানি থেকে চুরি করেছিল ওটা অন্য কেউ শোধ করেছে? কিন্তু কে? জানি না। কেউ ওনার কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দেয় আর একটা চিঠি ছেড়ে যায় যেই টাকাটা ওই টাকা যা হিতেন কোম্পানি থেকে চুরি করেছিল। অদ্ভুত কথা তো ম্যাম, অন্য কেউ হিতেনের টাকা কেন শোধ করবে, আর তাও 10 কোটি? এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা জটিল ব্যাপার আছে। ম্যাম, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় হিতেনকে খোঁজার চেষ্টা করেনি? চেষ্টা করেছিল। হিতেনের গাড়িও পাওয়া গেছিল গুলবাড়ি জঙ্গলের কাছে, কিন্তু হিতেনের কোনো খোঁজই পাওয়া যায়নি। গুলবাড়ি জঙ্গল? স্যার, এই জঙ্গলটা তো খুব ভয়ানক। প্রকাশবাবু আর মালতীর এখানে কি করতে এসেছিল? হতে পারে ওনাদের মিথ্যে কথা বলে আনা হয়েছিল, বা হয়তো জোর করে এখানে আনা।
মিনিট অভিজিৎ, ওদিকে দেখো। এতগুলো জামা কাপড় আর এত জুতো, ও মাই গড! রক্ত দেখতে পাচ্ছ? ও নো! এতগুলো খুলি, এতগুলো হাড়, এই জঙ্গলে কি হচ্ছে? কে ওখানে? কে ওখানে? কি হলো? ওখানে তো কেউ নেই স্যার। স্যার ওখানে কেউ একটা ছিল। এই গভীর জঙ্গলে কে হতে পারে? এই এই এতগুলো কাপড়, জামা, জুতো আর এই হাড়গুলো দেখে মনে হচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষকে শিকার বানানো হয়েছে। এ খুব মারাত্মক অপরাধী। নিরীহ লোকেদের এখানে ডেকে এনে খুন করে। এটা প্রকাশ বাবুর ব্যাগ। উনি স্ত্রী সন্তানদের ফটো নিয়ে এখানে কেন এসেছিলেন? এই দাঁড়াও। কি হলো? স্যার স্যার ওখানে ওখানে কেউ একটা ছিল স্যার। গাড়ির আওয়াজ স্যার, মনে হচ্ছে জঙ্গলে কেউ এসেছে। তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখো তো। হিতেনের ওই কাটা হাতটা পাওয়া যায় গুলবাড়ি জঙ্গলের আশেপাশে। বুঝে উঠতে পারছি না, জানি না সচিন, কেন যে আমার এটা মনে হচ্ছে হিতেনের কেস, মালতীর কেস আর প্রকাশ বাবুর কেস, এই তিনটে কেসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। স্যার, স্যার প্রকাশবাবু আর মালতীর ব্যাপারে আরো অনেক কিছু জানা গেছে। স্যার ঠিক হিতেনের মতোই প্রকাশবাবু আর মালতী দেবী দুজনেই দেনার মধ্যে ছিল। প্রকাশবাবুর ছেলেকে 5 লাখ টাকা দিতে হতো আর মালতী দেবীর বাড়ি বন্ধক রাখা হয়েছিল। দুজন উধাও হওয়াতে দুজনের ধারই কেউ শোধ করে দিয়েছে। হিতেন ঋণী ছিল, মালতী ঋণী ছিল, আবার প্রকাশ বাবু ঋণী ছিল। ওই তিনজন নিখোঁজ হলো আর এই তিনজনকে শেষবারের মতো দেখা গিয়েছিল গুলবাড়ি জঙ্গলের আশেপাশে। একটা কাজ করি আমরা, ওই লাইনে, গুলবাড়ি জঙ্গলের লাইনে যতজন অটো রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা আসা যাওয়া করে সবাইকে এখানে নিয়ে এসো। সাহেব, আমাদেরকে কেন ডেকেছেন? এই জন্য ডেকেছি যে আমাদের তোমাদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন।
আমরা কি সাহায্য করতে পারি স্যার আপনাদের? দেখো, খয়ের গাঁও থেকে গুলবাড়ি জঙ্গলের আশেপাশে তোমাদের নিজেদের গাড়ি চালাও তো? সাহেব, ওই ট্যাক্সি তো পুরো শহরেই ঘোরে। হ্যাঁ, কিন্তু সব ট্যাক্সি গুলবাড়িতেও যায় না, শুধু সেই গুলবাড়ি যায় যে মেন রাস্তা হয়ে যায়। হ্যাঁ সাহেব, উলবাড়িতে এসে তো সব রাস্তাই শেষ হয়ে যায়, তারপর তো ঘন জঙ্গল পড়ে। ব্যাস, ওই জঙ্গলের ব্যাপারে আমরা জানতে চাই। এমনিতে তো ওই রাস্তাটা একটু নিরিবিলি থাকে, তাই না? হ্যাঁ সাহেব। তাহলে এই নিরিবিলি রাস্তায় বেশি লোক তো যাতায়াত করে না, গুণাগুন্তি লোক যাতায়াত করে, তাই না? হ্যাঁ স্যার, একেবারেই। তাহলে একটা কথা বলো, গত 2-3 মাস আগে যে তোমরা কোনো প্যাসেঞ্জারদের ওই রাস্তা দিয়ে নিয়ে গেছো? মনে করো। হ্যাঁ স্যার, আমার মনে আছে স্যার। আমি গত 3 মাসের মধ্যে ওই রাস্তার উপর 2 আলাদা লোককে নামিয়েছিলাম। আমিও একজনকে নামিয়েছিলাম স্যার গত মাসে। স্যার, গত মাসে আমিও একজনকে নামিয়েছিলাম, একজন পুরুষ ছিলেন উনি। আচ্ছা, তাহলে ওই প্যাসেঞ্জারদের মুখ মনে পড়ছে কি? স্যার, মুখটা তো মনে নেই, তবে ওর কথাগুলো মনে আছে। খুব চিন্তিত ছিলেন উনি, কাউকে ফোনে বলছিলেন যে আমি আসছি, কোনো সমস্যা হবে না তো? স্যার, আমার মনে পড়েছে, মালতী দেবীকে ছাড়া আমি একটা মেয়েকেও ওখানে নামিয়েছিলাম, আর ওই মেয়েটা সারা রাস্তা ধরে কেঁদে গেছিল। স্যার, আমার তো মনে হয় ওই মেয়েটা নিশ্চয়ই ঘর ছেড়ে পালিয়ে এসেছিল। হ্যাঁ স্যার, আর ওই খুব সম্ভব গুলওয়ারির রাস্তায় নেমে গেছিল। আমি আমার প্যাসেঞ্জারকে বলেছিলাম এখানে কোনো ট্যাক্সি বা অটো পাওয়া যাবে না স্যার, কিন্তু সে কোনো উত্তরই দিল না। স্যার, এটা তো দেখছি পুরো মালতী আর প্রকাশের কেসটার মতো। হ্যাঁ শ্রেয়া, এই 3-3টে কেসই একই রকম, আর আরো অনেক কেস আসবে আমাদের কাছে। কিন্তু হিতেন, প্রকাশ আর মালতী, তাদের ধার যারা শোধ করেছে তারাও এই 3 জনকে গায়েবও করেছে। কিছুই বুঝতে পারছি না, এইসব করার পিছনে খনির উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য তো বলতে পারবো না অভিজিৎ, কিন্তু এইটুকু বলতে পারি যে ইনি একজন হট ব্লাডেড মার্ডারার। ভেবে চিন্তে করা অপরাধ, যেটা কোনো শিক্ষিত মানুষ করেছে। শিক্ষিত মানুষ? এই দেখো, এই খুলিটাকে কোনো কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। কেমিক্যালে? এই জঙ্গলে কি ও ল্যাব খুলে রেখেছে নাকি? হতে পারে। এক মিনিট। দেখতে পাচ্ছ এটা? জঙ্গলে পাইপ কি করে এলো? কিন্তু ম্যাপে তো কোনো এরকম পাইপ টাইপ ছিল না। সেটাই তো, হতে পারে এই পাইপটা ওই অপরাধীরাই লাগিয়েছে। কাটো তো এটা। নিখিল, গাড়ির আওয়াজ তখন পেয়েছিলাম যখন আমরা জঙ্গলে ছিলাম। এটা কোনো কোইন্সিডেন্স নয়। মানে অপরাধী জানতে পেরে গিয়েছিল যে আমরা জঙ্গলে এসেছি। হ্যাঁ, হয়তো সেটা ঠিক, কিন্তু আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। দুর্গন্ধ আসছে এটা থেকে। রক্ত? পাইপের মধ্যে রক্ত? মানুষকে খুন করে তাদের লাশকে কেটে রক্ত এই পাইপের মধ্যে দিয়ে পাঠানো হয়? এটা কোনো একজন লোকের কাজ নয়, পুরো একটা গ্যাং রয়েছে। এই পাইপটাই আমাদের ওদের কাছে পৌঁছে দেবে। স্যার, আমি মিসিং পার্সন ব্যুরো থেকে খোঁজ নিলাম। হ্যাঁ,
স্যার জঙ্গলের পাশে যারা যারা মিসিং হয়েছে ওরা প্রত্যেকে ঋণে ডুবেছিল। যারা যারা গুলবাড়ি জঙ্গলে উধাও হয়ে গেছে তারা ঋণে ডুবে রয়েছে? তাহলে আমার সন্দেহ ঠিক ছিল। এটা হঠাৎ কোনো কাজ নয়, ভেবে চিন্তে এই প্ল্যানটা করেছে ঋণে ডুবে যাওয়া মানুষগুলোকে টার্গেট করার জন্য। স্যার মনে হচ্ছে যে এটা কোনো সিরিয়াল কিলার যে ঋণগ্রস্ত মানুষদেরই নিজের শিকার বানাচ্ছে স্যার। সচিন, সেটা তো আমরা খুঁজে বের করবই। এই প্রকাশ, হিতেন আর মালতী তিনজনের ফোন রেকর্ড চেক করেছো? ইয়েস স্যার। কি জানা গেছে? স্যার এনাদের তিনজনের ফোন রেকর্ডে 3টে নাম্বার এমন আছে যা কমন। কার কার নামে ফোন নাম্বার আছে ওখানে? স্যার 2টো নাম্বার তো বন্ধ, আর 3 নম্বর নাম্বারটা কার সেটা এখনো জানা যাচ্ছে না। কিন্তু স্যার এই 3 নম্বর নাম্বার থেকে কোনো জয়া বলে কাউকে ফোন করা হয়েছে পরশুদিন। তৃতীয় নাম্বার থেকে জয়াকে ফোন করেছিল? তাহলে মনে হচ্ছে জয়া কোনো বিপদে পড়েছে, জয়ার জীবন বিপন্ন। শ্রেয়া, তুমি জয়াকে ফোন করো, জিজ্ঞাসা করো ওকে যে ও কোনো ঋণে ডুবে আছে কিনা। জয়া, নিখিল, নিখিল এই দেখো টায়ারের চিহ্ন। টায়ারের চিহ্ন? যদি টায়ারের চিহ্ন এখানে হয় তাহলে গাড়িটাও আশেপাশেই হবে। গাড়ি ওইদিকে আছে। সাবধানে। এখানে তো আশেপাশে কেউ নেই। ইঞ্জিন এখনো কিন্তু গরম, মানে যেই জিপে করে এসেছে আশেপাশেই আছে। এতগুলো বাক্স, এগুলো তো হাসপাতালের জিনিস, এই জঙ্গলের মধ্যে এগুলো কি করছে? সেটাই তো। এই এই দাঁড়া। এই, এই। দেখো কি বলতে চাইছো তুমি? বলো তুমি কি বলতে চাও আসলে? আচ্ছা এই লোকটাই সবাইকে খুন করেনি তো? না, এর অবস্থা দেখে তো তা মনে হচ্ছে না। দেখো, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি যাও এখান থেকে, এখন যাও, চলো। তুমি গুলি কেন করলে? ও বেচারা ভয় পেয়ে পালিয়ে গেল। ওকে আমরা পরে এসে বাঁচাবো, আগে প্রকাশ আর মালতীকে বাঁচাতে হবে আমাদের। ওদের অবস্থা না এরকম হয়ে যায়। গুলির শব্দ? নিখিল আর পূরবী কোনো সমস্যায় পড়েনি তো? কিন্তু ওদের খুঁজবো কি করে এখন? যেদিকে গুলির শব্দ হলে ওইদিকে যেতে হবে। দেখো প্লিজ, যতক্ষণ আমি টাকা পাচ্ছি না তুমি আমার সাথে ফোনেই থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি দোকানটা দেখলাম, আমি আসছি। না না না, ফোনটা রেখো না প্লিজ প্লিজ, আমি এসে গেছি। দাদা ওই মেডিকা তেল দিন না।
আমি সিআইডি অফিসার। সোজা সাপটা বল, কার ইশারায় তুই আমাকে এই ব্যাগটা দিলি? না হলে তোকে শ্বশুর বাড়ির মজা দেখিয়ে দেবো। ওই যে যাচ্ছে নীল জামা পরে, কানে ফোন। ময়ূর আর ঈশিতা, ওই নীল জামা পরাটা। যেমন বলেছি ব্যাস অনেক ঘুরেছ। তুমি টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। এই দাঁড়াও। এই থেমে যা, না হলে এর খুলি উড়িয়ে দেবো। কি বস, বেশি লাগেনি তো? ওর মুখোশটা ওর এই বন্ধুই খুলবে। চল খোল। স্যার স্যার এটা সেই লেটার যেটা মালতী রেখে গেছিল। এটা আপনি কি বলছেন স্যার? আমরা এরকম কেন করব? টাকার লোভে তুই এতটা নিচে নেমে গেলি যে মানসিকতার জলাঞ্জলি দিলি। এমনকি নিজের বাবার মতো শ্বশুর মশাইকে তুই ছাড়িসনি। আমি
যা কিছু করেছি সবার ভালোর জন্য করেছি, আর আমি ওদের বলিদানের দামও দিয়েছি। ভুল। নিরুপায় লোকেদের সুযোগের সৎ ব্যবহার করেছো তোমরা, তাদের শরীরের অঙ্গ ব্যবহার করে নোংরা কাজ করেছো তোমরা। কেন? কারণ হলো আপনাদের এই সরকার আমার ডক্টর লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল। আশ্চর্য ব্যাপার, তোমার লাইসেন্স ক্যান্সেল করেছে বলে তুমি মানুষ মারতে শুরু করে দিলে। তোমাদের ভুল ভাল এক্সপেরিমেন্ট এইরকম হয়ে গেছে লোকেরা। লজ্জা হওয়া উচিত তোমাদের দুজনের। এত নিচে নেমেছেও যে নিজের পরিবারের লোকজনদেরও ছাড়লে না তোমরা। কি করতাম স্যার, বিদেশি গ্রুপের কাছ থেকে টাকা নিয়েছিলাম আমি, আর যে বডি পার্টস ওদের দরকার ছিল তা আমাদের কাছে ছিল না, তাই ভাবলাম বাড়ির লোককেও। অনেক জঘন্য অপরাধী দেখেছি জীবনে, কিন্তু তোদের মতো এত নিচু মনের মানুষ কোনোদিন দেখিনি আমি। তোমরা অসুস্থ, এই সমাজে থাকার কোনো অধিকার নেই। ভাগ্য ভালো থাকলে সারা জীবন জেলেই মরবে, আর তা না হলে আদালত তোমাদের ফাঁসিতে ঝোলাবে। নিয়ে যাও এদের। চলো চল। একে কোনো ভালো হাসপাতালে ট্রিটমেন্ট করাই। চলো।